বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি একজন এমিরেটস প্রবাসী হয়ে প্রবাসীদের কিছু প্রাণের দাবি, যে দাবিগুলো প্রবাসীরা যুগ যুগ ধরে উপস্থাপন করে আসতেছিল এবং যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে আসতেছিল, সেই দাবিগুলো সুনির্দিষ্ট, একদমই সুনির্দিষ্ট হাতে গোনা কয়েকটি দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যা কিনা প্রবাসীদের অত্যন্ত এই হাতে গোনা কয়েকটি সুনির্দিষ্ট দাবিগুলো, যা কিনা শুধু সদিচ্ছার অভাব, সদিচ্ছা থাকলেই এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এবং এই সমাধান করলেই প্রবাসীরা যে কত উপকৃত হবে, প্রবাসীরা যে কত আগে চলে যাবে। সেই জন্য যেহেতু প্রবাসীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য আমরা একদমই আশায় বুক বেঁধে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের দাবিগুলো অবশ্যই প্রতিফলিত হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তার 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 আগে আমি একদমই অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে একদমই আমাদেরকে আশ্চর্যিত করে, আমাদেরকে বিস্মিত করে মাত্র এক মাসের মাথায় যে সমস্ত প্রবাসীরা আরব এমিরেটসে এখানে গ্রেপ্তার হয়েছিল এবং বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল, মাত্র 30 দিনের মাথায় তাদেরকে মুক্তির ব্যবস্থা করেছেন। সত্যিই যদি জনগণের সরকার হয়, যদি প্রবাসীদের সরকার হয়, যদি জনমুখী সরকার হয়, তাহলে এরকমই বুঝি সম্ভব। কারণ আমরা দেখেছিলাম বিতাড়িত সরকার, তারা কিন্তু অলরেডি অপারগতা প্রকাশ করেছিল যে প্রবাসীদের জন্য, যারা গ্রেপ্তার হয়েছে তাদের জন্য তারা কিছু করতে পারবে না, তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। অথচ একটু সদিচ্ছা এবং অন্তরের যদি টান থাকে এবং অন্তরের যদি ভালোবাসা থাকে প্রবাসীদের প্রতি এবং মানুষের প্রতি, তাহলে মানুষের জন্য কাজ করতে এমনটাই সহজ। তারই সঙ্গে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি সংযুক্ত আরব আমিরাতের মাননীয় প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ওনাদের উদারতা এবং ওনাদের ক্ষমাশীলতার কাছে আমরা কৃতজ্ঞ এবং ওনাদের দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। তো আমাদের সুনির্দিষ্ট যে জিনিসগুলো আমি তুলে ধরবো যতটুকু সম্ভব, হাতে গোনা কয়েকটি সমস্যা প্রবাসী যেখান থেকে শুরু হয়। নাম্বার 1, পাসপোর্ট সংক্রান্ত অনেকটাই মোটামুটি এখন সহনীয় পর্যায়ে চলে এসেছে। তারপরেও পাসপোর্ট করাটা যেন আরও সহজতর করা সম্ভব, কারণ সবারই এখন এনআইডি আছে। পাসপোর্ট অফিসে যাবে, সুনির্দিষ্ট অ্যামাউন্ট যেটা পাসপোর্ট করার ফি সেটা জমা করবে, ফিঙ্গারপ্রিন্ট দেবে, পাসপোর্ট পাবে। তার মাঝখানে যেন আর কোনো হয়রানি না থাকে, কোনো দালালের কাছে না। একদম সিম্পল একজন সাধারণ মানুষও যেন পাসপোর্ট করার জন্য কারো কাছে যেতে না হয়, কোনো দালাল ধরতে না হয়। সিধা হিসাব, তার জেলা সদরে যাবে, পাসপোর্ট অফিসে যাবে, একটা অ্যামাউন্ট যেটা সবার জানা থাকবে যে সরকারি পাসপোর্টের অ্যামাউন্ট করার জন্য এই অ্যামাউন্টটা নিয়ে যাবেন, ওখানে জমা করবে, আপনি রিসিপ্ট দেবেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন এবং পাসপোর্ট ডেলিভারির ডেট, দ্যাটস ইট। এখানে আর কোনো জটিলতার কোনো অপশন নাই। তো পাসপোর্ট সংক্রান্ত গেল। তারপরে যেটা হইল ভিসা সংক্রান্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং বিশ্বের আমাদের প্রতিবেশী যে দেশগুলো, তারা কত সহজে, কত অল্প টাকায় প্রবাস গমন করেন, অথচ আমাদের যে দীর্ঘদিনের দাবি এবং দীর্ঘদিনের যে মেন সমস্যাটা, যে সিন্ডিকেটের হাতে আমরা দীর্ঘদিন ধরে বন্দী, সেই সিন্ডিকেটের প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ভিসার বাবদ যে টাকাটা নেওয়া হয়। আমরা এতদিন জানতাম যে গুটি কয়েক মানুষের হাতে এই সিন্ডিকেটটা বন্দী ছিল এবং তাদেরকে একটা বড় অ্যামাউন্ট তাদের হাতে চলে যেত, এই জন্য আমাদের এত বড় অ্যামাউন্ট গুনতে হতো। অবশ্যই যারা রেকর্ড এজেন্সি ব্যবসা করে তাদের কিছু মুনাফা দরকার, তো যৌক্তিক একটা মুনাফা ধার্য করা হবে। আপনারা সবাই একদম ক্লিয়ার কোন দেশে বেশিরভাগ, যে সমস্ত দেশে মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তো যে সমস্ত দেশে আমরা বেশিরভাগ বাংলাদেশের প্রবাসীরা যেয়ে থাকে, সেই দেশের অবশ্যই খুব সিম্পল জানা যে ওইখানে বিষয় বাবদ কত টাকা খরচ হয়। এই জিনিসটা সরকারে জানতে হবে, যা জানা কোনো ব্যাপারই না। যাই না যে এত টাকা একজন প্রবাসীর যাইতে খরচ, বিষয় বাবদ, টিকিট বাবদ এত টাকা খরচ। তারপরে যে রিক্রুটিং এজেন্সি যারা কাজ করবে তাদের জন্য যৌক্তিক একটা মুনাফা, যাতে প্যাসেঞ্জার বা গমনকারীর কোনো সমস্যা না হয় বা তাদের ব্যবসাটাও অ্যাটলিস্ট তারা খেয়ে পরে বাঁচতে হবে, সেই রকম একটা যৌক্তিক একটা মুনাফা ধার্য করতে হবে যে এই দেশের জন্য এত টাকা, এই দেশের জন্য এত টাকা। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আমাদের প্রাণের দাবি।
এই দাবিটা খুবই সিম্পল। যদি খালি সিন্ডিকেটদের হাতে থেকে আমরা মুক্ত হতে পারি, তাহলে আমাদের প্রতিবেশী দেশগুলো যেরকম 2-3 লাখ টাকা খরচ করে 1-1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকার মধ্যে তারা চলে আসতে পারে, আমরাও কিন্তু আসা সম্ভব। এবং বাংলাদেশে যে সমস্ত বেকার এবং প্রবাস গমনকারী অক্ষম এবং নিতান্ত যাদের হাতে টাকা করি নাই, এখন কিন্তু 2-1 লাখ বা 2-3 লাখ টাকা সংগ্রহ করা একজন মানুষের তেমন কোনো সমস্যা হয় না। অথচ আজও পর্যন্ত একজন মানুষ মিডল ইস্ট আসতে গেলে 5 থেকে 6 লাখ টাকা তাকে গুনতে হয়। সো ওই বড় একটা অ্যামাউন্ট যেটা সিন্ডিকেটের হাতে যায়, যাদের গুটি কয়েক মানুষদের আমরা নামও বলে দিতে পারবো, যারা এটা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে আসতেছিল, যারা এই বড় অ্যামাউন্টটা নিয়েছে। তো মেন দাবি আমাদের এটাই, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং সুনির্দিষ্ট একটা ফি নির্ধারণ করতে হবে যে এই দেশের জন্য এত টাকা, এই দেশের জন্য এত টাকা। সরকারিভাবে এই ফি নির্ধারিত থাকবে, যাতে খুব সহজে প্রবাস গমন করতে পারে এবং কোনো অবস্থাতে তাকে অতিরিক্ত কোনো অর্থ পে না করতে হয়। দ্যাটস ইট। তারপর গেল এখানে আসার পরে সে ভিসা পেল এবং প্রবাসে আসলো, আসার পরে অনেক সময় প্রতারিত হয় যে একটা কাজের কথা বলা হয়, তাকে এসে দেখা হয় অন্য কাজ। হতে পারে সেটা কনস্ট্রাকশন, হতে পারে সেটা ক্লিনিয়ার, হোয়াট এভার, যে কোনো কাজে। তো এমনটা যেন হয় যে কাজের কথা তাকে বলা হচ্ছে, বা এখানে এসে যে সেই কাজটা করবে তাকে যেন সেই কাজটা বলা হয় যে তুমি এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। এবং সেই কাজের জন্য তাকে হতে পারে 1 মাস 15 দিন একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এরকম উদ্যোগ নিয়ে এগুলা বিস্তারিত আলাপের ব্যাপার। তো এই প্রতারিতরা যেন না হয় এবং এখানে এসে অনেক সময় অনাকাঙ্ক্ষিত নানান সমস্যার সম্মুখীন হয়। যেমন এখানে আসার পরেও এখানেও কিছু অসাধু কোম্পানি আছে, তারা লোক আইনে হয়রানি করে। তখন যেন আমরা সরাসরি কোথায় কনসুলেট জেনারেলে আমরা সেটা সহযোগিতা পাই, যে আমাকে এভাবে আনা হয়েছে, এভাবে করা হচ্ছে না, এবং যে আনছে তার যে আমার ওইটার জন্য দায়ী বা যে আমাকে পাঠালো, যে আমাকে আনলো, তাকে যেন কনসুলেট জেনারেল কি করতে পারে, এই জবাবদিহিতার সম্মুখে নিয়ে আসতে পারে, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারে। এই হলো আরেকটা ব্যাপার। তাহলে আমরা 3টা জিনিস দেখলাম। তারপর হলো প্রবাসীরা এখানে যখন কোনো পুরা কপাল প্রবাসী মৃত্যুবরণ করে, এটা তো একদম খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বছরের দাবি, অথচ দুঃখজনক হলেও সত্য কি অনেক সরকার দীর্ঘ সময় থাকার পরেও এই ছোট্ট জিনিসটা প্রবাসীদের জন্য করতে পারে নাই। প্রবাসীরা সারা জীবন দিয়েই যায়, অথচ একজন প্রবাসী যখন মৃত্যুবরণ করে তখন সে যেন দেশের বোঝা হয়ে যায়, সে যেন তার পরিবারের বোঝা হয়ে যায়। ঠিক আছে, এরকমটা আমরা আর দেখতে চাই না, এরকমটা আমরা চাই না। খুবই সিম্পল, এটা দেশের সরকার, এটা কোনো বড় বাজেটের প্রয়োজন নাই। সরকার যদি শুধু ইচ্ছা করে, তাহলে একজন প্রবাসী মৃত্যুবরণ করলে যদি তার ফ্যামিলি তার লাশটা চায়, তাহলে খুব সহজে যেন রাষ্ট্রীয় খরচে, খুব একটা বড় অ্যামাউন্টের দরকার নেই, রাষ্ট্রীয় খরচে যেন তার পরিবার কাছে প্রেরণ করা হয়। এর জন্য একটা তহবিল সংগ্রহ করা হোক বা যেভাবে হোক, ইটস নট এ বিগ ইস্যু। এটা সরকারের শুধু সদিচ্ছার অভাব। তারপর যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিমান টিকিটের সিন্ডিকেট। আমরা প্রায় 1.5 কোটি প্রবাসী, আমাদের বিমানের ব্যবসার জন্য, প্যাসেঞ্জারের জন্য আমাদের কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। বিশ্বাস করেন, গত অর্থ বছরে ইমিরেটস রেকর্ড বিজনেস করেছে। সারা বিশ্বের বিমানগুলো যেখানে ব্যবসা করতেছে, আমাদের বিমান সেখানে কিভাবে লস করে? হাউ পসিবল? আমার তো বুঝেই আসে না। এত লাভজনক একটা ব্যবসা সেখানে তারা লস করে। আমি আমার দীর্ঘ 27 বছর প্রবাসী জীবনে আমি 3বার বিমানে ভ্রমণ করেছি এবং বিশ্বাস করেন, বিমানের সার্ভিসে আমি সোজা কথা 3বারই কানে ধরে তো অবাক করতে বাধ্য হয়েছি, আমি আর কখনো যাব না। এখানে কিভাবে মানুষ যেতে পারে? আমার ফ্যামিলিকে একবার ভ্রমণ করেছিলাম, কি পরিস্থিতি আমি বলি, বিমানের এসি চলে না। আপনি বিশ্বাস করতে পারেন, অনেকেরই এই অভিজ্ঞতা আছে। বিমানের বলতে এসি চালু করে বলে উপরে উঠলে তারপর এসি চলবে, এইরকম সার্ভিস বিমানের। আর শিডিউলের কথা তো, ইমিগ্রেশন পার হয়েও এসে আমার শিডিউল 3বার চেঞ্জ হয়েছিল। আর তো টিকেটের যে সিন্ডিকেট, এগুলা শুধুমাত্র সদিচ্ছা এবং সৎ লোকের পরিচালনায় হলেই সব সম্ভব। আমাদের লিখে রাখেন, আমাদের বিমান যদি শুধু সৎভাবে পরিচালিত হয়, সৎ লোক দিয়ে পরিচালিত হয়, সিন্ডিকেট বা কোনো রকম দুর্নীতি না হয়, বিমান বছরে 1000 কোটি টাকা ব্যবসা করবে, 1000 কোটি টাকা বিমান ব্যবসা করবে চোখ বন্ধ করে। তো এই জন্য তারপরে এয়ারপোর্টের যে সার্ভিসটা, প্রবাসীরা যাওয়ার পরে এয়ারপোর্টে আমরা অতিরঞ্জিত চাই না। আমরা
আন্তর্জাতিকভাবে যে স্বাভাবিক যে পাওনাটা প্রবাসীর যেন হয়রানির শিকার না হয়। আর একটা জিনিস যেটা আমি দেখছি, বর্তমান যে আমাদের টার্মিনাল অবস্থা, হয়তো সকালে থেকে নিয়ে 8টা 10টা 11টার ভিতর অনেকগুলো ফ্লাইট ল্যান্ডিং করে, তখন যে মানুষের সমাগম হয় ওইখানে একটা জটলা বেঁধে যায়। আসলে ওইখানে যে স্পেসটা, বাংলাদেশ অ্যারাইভালস যে স্পেসটা বাংলাদেশ এয়ারপোর্টে, স্পেসটা আসলে নট এনাফ। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের যে নতুন টার্মিনালটা হয়েছে ওইখানেও নিয়ে যাওয়া বড় একটা স্পেসের দরকার। আমরা যতই বলি ওই স্পেসে এতগুলো মানুষের আশা অনুরূপ সেবা দেওয়া সম্ভব না। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা সেবা পেতে চাই। আমরা এই কথাটা অনেকেই বলে না, এই কথাটা আমি দাবি জানাচ্ছি যে সরকারের কাছে, এবং আমি আশা করবো প্রত্যেকটা প্রবাসী ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের এই কথাগুলো ওনাদের দৃষ্টিগোচর হয়। আশা করি আমার কথাগুলো যুক্তিপূর্ণ হয় এবং বাস্তবসম্মত। যে মানুষগুলো আমাদের সেবা দিচ্ছে, তারা যেন একটা যৌক্তিক বেতন পায়। তারা যদি যৌক্তিক বেতন না পায়, তারা তো সেবা দিতে কেউ না। আমি যদি তাদের জায়গায় হইতাম যে আমাকে 10 টাকা বেতন দিবে, 10 টাকা বেতন দিয়ে আমাকে 20 টাকার কাজ করাবেন, তা তো হয় না। আমাকে 20 টাকার কাজ করাতে হলে 20 টাকা বেতন দিতে হবে। আমাকে দিয়ে যদি আপনি ফুল সার্ভিস পেতে চান, তাহলে আমাকে ওই রকম একটা সম্মানই দিতে হবে। তো সুতরাং যে সমস্ত লোকগুলো ওই সমস্ত পরিশ্রমিক কাজ, আমরা জানি লোড আনলোডিং এর কাজ ইজ নট ইজি, পরিশ্রমী, তাদের যেন যৌক্তিক বেতন দিতে হয়, তারা যেন যৌক্তিক টাকা পায়, তাহলে না তারা কাজ করতে হয়, যে বেতন বোনাস সবই যেন তারা পায়, তাহলে না তারা প্রাণ ভরে সেবা দিতে উৎসুক। তা না হলে তো সম্ভব না। আপনি আমাকে দিয়ে শুধু সেবাই নিতে চাইবেন অথচ আমি কিচ্ছু পাবো না, ইটস নট পসিবল। তো তারপরে ওইখান থেকে আমরা আন্তর্জাতিকভাবে যারা, আরেকটা শেষ যে এটা, আন্তর্জাতিকভাবে যারাই ভ্রমণ করেন দেখেন প্রত্যেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিছু সুনির্দিষ্ট ট্যাক্সি থাকে, এয়ারপোর্ট ট্যাক্সি। এটা কিন্তু এয়ারপোর্ট ওন করে, গভর্নমেন্ট ওন করে, ঠিক আছে। যত সেখানে মিটার সিস্টেম হোক বা এলাকা ভিত্তিক একটা ভাড়া নির্ধারিত হোক যে এই এলাকায় এত ভাড়া, এবং 100% সিকিউরিটির সাথে এবং যে ড্রাইভারগুলো যেন অনেস্ট হয়। আমরা জানি আমরা দেশে নানান রকমভাবে মানুষকে হয়, ওই রকম যেন না হয়। তো একটা এয়ারপোর্ট ট্যাক্সির ব্যবস্থা, যাতে সহজেই মানুষ ওইখানে যে ট্যাক্সির কিউ থাকবে, সিরিয়াল বা যে আন্তর্জাতিকভাবে, আমি আজ দুবাই এয়ারপোর্টে যেহেতু আমি লম্বা সময় ধরে কাজ করতেছি, তো আপনারা আন্তর্জাতিকভাবে যারা ভ্রমণ করেন তারা দেখবেন কত সুন্দর সিস্টেম, অথচ আমাদের দেশে টানাটানি হ্যাসরা এইরকম যেন না হয়। তো এই হাতে গোনা কয়েকটা দাবি আমাদের, আশা করি এগুলা খুবই যৌক্তিক, এবং শুধু সদিচ্ছা করলেই, এবং আমাদের স্যার জনাব ডক্টর ইউনূস সাহেবের কাছে একদম প্রাণের দাবি, আশা করি ওনার কানে এই কথাগুলো পৌঁছলে একদম সহজভাবে, একদম আমার মনে হয় পয়সা খরচ ছাড়া, খুব একটা টাকা খরচও হবে না এই জিনিসগুলো, এই অল্প কয়টা জিনিস বাস্তবায়িত হলেই প্রবাসীদের কোনো দাবি থাকবে না, প্রবাসীরা একদম হ্যাপি। আর আপনারা জানেন গত মাসে অলরেডি প্রবাসীরা কী পরিমাণ, রেকর্ড পরিমাণ রেমিটেন্স, এবং প্রত্যেক মাসেই আমি গ্যারান্টি দিচ্ছি যে রেকর্ড ব্রেক করবে, প্রত্যেক মাসেই রেকর্ড ব্রেক করবে। তো আমরা শুধু তবে অবশ্যই সময় দিতে হবে, কি জানি অস্থির হলে তো হবে না, আমরা সময় দিচ্ছি, এবং আশা করি as soon as possible, যত দ্রুত সম্ভব এই সমস্ত কাজগুলো, বিশেষ প্রায়োরিটি দিয়ে, যেহেতু প্রবাসীর সেক্টরটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা বিশেষ প্রায়োরিটি দিয়ে আশা করি প্রবাসীর জন্য এই কাজগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করবেন, এবং এর মন্ত্রণালয়ে যে আছেন, আশা করি প্রবাসী বান্ধব, প্রবাসীদের জন্য যারা নিবেদিত প্রাণ, আর খুবই যারা প্রবাসীদের জন্য কাজ করে, ওই সমস্ত কিছু দুর্নীতিবাজ বা কিছু অবহেলাকারী, যারা অবহেলার দৃষ্টি দেখে, এই সমস্ত মানুষগুলো প্লিজ রিপ্লেস করে যারা প্রবাসী নিবেদিত প্রাণ তাদেরকে নিয়োগ দেন। সবার জন্য দীর্ঘ কামনা এবং শুভকামনা, সুস্থতা কামনা করছি সবার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।